ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে স্টাডি করব। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি, এটার আইডিয়া কীভাবে আসলো। সো আমরা গ্র্যাজুয়ালি সব কিছুই জানবো এবং কনভেনশনাল কারেন্টের সাথে কি ওর কোনো ডিফারেন্স আছে কিনা ওর আইডিয়াতে, সেটা নিয়ে আমরা স্টাডি করব। তো ফার্স্টলি ইন্ট্রোডিউসিং মাইসেলফ, আমি আফসার সালিকিন, কারেন্টলি স্টাডিং ইন ত্রিপুরা ডিপার্টমেন্ট বুয়েট। তাহলে আমাদের আজকের টপিকটা শুরু করা যাক প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে ফার্স্টে শুরু করব। বাট ক্যাপাসিটর কেন, ডিসপ্লেসমেন্ট কারেন্টের লেকচারে ক্যাপাসিটর কেন আসবে? ক্যাপাসিটর থেকে ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াতে রিচ করা যাবে। তো শুরুতে আমরা ক্যাপাসিটরে কি হয় সেটা নিয়ে একটু বেসিক আইডিয়াটা নিয়ে নিই। তো এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেওয়া হয়েছে। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুইটা প্লেটে ইনিশিয়ালি কোনো চার্জ নেই, একদমই ওরা চার্জলেস অবস্থায় আছে। ঠিক ওই অবস্থাতে আমরা যদি একটা ব্যাটারি কানেক্ট করে দিই, তাহলে ব্যাটারির হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড থাকবে, প্লাস মাইনাস। তো প্লাস বা হাই ভোল্টেজ সাইড যেটা করবে, এই প্লেট থেকে ইলেকট্রনকে ড্রাইভ করবে, ইলেকট্রন এদিকে ফ্লো হওয়া স্টার্ট করলো। কেন? কারণ এটা তো মেটালিক প্লেট, মেটালের ভিতরে আসলে ফ্রি ইলেকট্রন থাকাটা খুব একটা অস্বাভাবিক না, স্বাভাবিক ব্যাপার। সো এদিক থেকে আসার পর এই লো ভোল্টেজ সাইড আবার ইলেকট্রনগুলোকে ড্রাইভ করে এই প্লেটে পাঠিয়ে দেবে। তো এইটা আমরা মোটামুটি সবারই আইডিয়া আছে যে চার্জের ফ্লোটা এরকম হয়। আমি যদি পজিটিভ চার্জকে রেফারেন্স ধরে চিন্তা করি, তাহলে উল্টা দিকে দেখাইতে হবে। ধরে নিতে পারি যে এই প্লেট থেকে ডিকিউ পরিমাণ পজিটিভ চার্জ বের হচ্ছে একটা ডেফিনিট টাইম ইন্টারভেল ডিটি সময়ে, তাহলে এদিক থেকে এসে সে হচ্ছে এদিক থেকে গিয়ে এই প্লেটে গিয়ে পজিটিভ চার্জটা জমা হবে, রাইট? অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো করে, বাট আমরা অ্যাজ রেফারেন্স হচ্ছে আমরা পজিটিভ চার্জকে যদি ধরি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে ডিরেকশনটা অপোজিট হবে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন যেদিকে। সো অল ওভার চার্জের ট্রান্সফারে আমাদের এই প্লেটটা পজিটিভলি চার্জ হয়ে গেলে এই প্লেটটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরে ব্যাটারি কানেক্ট করলে কিছু সময়ের জন্য শুরুতে যা হয়, বাট স্টেডি স্টেট কন্ডিশনে চলে গেলে তখন কিন্তু চার্জের আর কোনো ট্রান্সফার হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম একটা মানে ক্যাপাসিটি আছে যে এতটুকু চার্জই এই ব্যাটারি বা এত ভোল্টেজ কানেক্ট করার কারণে ড্রাইভ হবে, ঠিক আছে? তো ভোল্টেজ ডিফারেন্স, আই মিন ব্যাটারির ভোল্টেজ চেঞ্জ করলে আবার হচ্ছে ডিফারেন্ট কোনো ব্যাটারি যদি আমি রিপ্লেস করে দিই সেই জায়গায়, তখন হয়তো চার্জের ট্রান্সফার হবে। তো আমার পারপাস হচ্ছে এখান থেকে বোঝার চেষ্টা করা যে যেহেতু চার্জের ফ্লো হচ্ছে, অবভিয়াসলি তাহলে সার্কিটে কারেন্টের ফ্লো থাকার কথা এই ডিরেকশন। ওকে ফাইন, চার্জের ফ্লো মানেই তো কারেন্টের ফ্লো, তাই না? হ্যাঁ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো নর্মালি যেটা জানি, কারেন্ট ফ্লো এর জন্য ব্যাটারির প্লাস থেকে মাইনাস পর্যন্ত একটা ক্লোজ সার্কিট লাগবে, তাই না? বাট এখানে তো মাঝখানে এমটি স্পেসেস, লেটস সে এয়ার গ্যাপ আছে। যদি এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দুইটা প্লেটের মাঝখানে একটা গ্যাপ থাকে, ডিরেক্ট ওরা কন্ট্যাক্টে থাকবে না। তাহলে মাঝখান দিয়ে যাবে কিভাবে? কারেন্ট কিভাবে যাবে এদিক থেকে? তাহলে কি এখানে কোনো কারেন্ট নাই? আচ্ছা, তাহলে এই সার্কিটে কারেন্ট আছে, এখানে কোনো কারেন্ট নেই, মানে ক্লোজ সার্কিট না থাকার কারণেও এই সার্কিট আসলে কারেন্ট ফ্লো হচ্ছে, এই দুটো সার্কিটের ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, চার্জের ফ্লো আছে, কারেন্টের ফ্লো তো থাকবে, এটি স্বাভাবিক, ঠিক আছে? তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে তো আমরা যেটা ডিফাইন করতে পারি, লেটস সে আমাদের ডিকিউ পরিমাণ চার্জ ডিটি সময়ে বের হচ্ছে, তাহলে এই সার্কিটে কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? লেটস সে আমাদের সেই কারেন্টটাকে আমরা আইসি ধরতেছি, কন্ডাকশন কারেন্ট। আইসি ইজ ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, পার ইউনিট টাইমে কতটুকু চার্জ আসলে ফ্লো হচ্ছে। আমাদের জন্য এটা নতুন কিছু না, আসলে আমাদের কনভেনশনাল কারেন্টের ডিরেকশনটা থাকে হচ্ছে ইলেকট্রনের অপোজিটে, অ্যান্ড আমরা এই ফর্মুলার মাধ্যমে আসলে আমাদের কনভেনশনাল কারেন্টের ভ্যালুটা বের করতে পারি। কনভেনশনাল বলতেছি কারণ আমরা নর্মালি যে কারেন্টের আইডিয়ার সাথে অভ্যস্ত, ঠিক আছে? সার্কিটের ভিতর থেকে কারেন্ট ফ্লো হবে ইলেকট্রন ফ্লো এর কারণে। কিন্তু আমাদের তো আজকে আসলে ডিফারেন্ট একটা কারেন্ট নিয়ে স্টাডি করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো সেটাকেও কি আমরা এরকম ডিকিউ বাই ডিটি টাইপের কিছু দিয়ে ডিফাইন করতে পারবো কিনা, সেখানে আমরা আসলে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের আসলে ক্যাপাসিটরের যে এই যে চার্জের ফ্লো নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে আমি শিওর যে আসলে এখান থেকে এইদিকে কারেন্ট আসলো, এসে এদিক থেকে গিয়ে এদিকে গেল, রাইট? এই কারেন্টটা, ওকে ফাইন। মাঝখানে কি হচ্ছে সেখানে আমি পরে আসতেছি, এয়ার গ্যাপের ভিতরে। ফার্স্ট অফ অল, আমরা ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট তো আইডিয়া তো আমাদের আছে, ওয়েস্টের এক্সপেরিমেন্টস থেকে ওয়েস্টের একটা কনক্লুশন দিয়েছিল, যেটা সেটা হচ্ছে কি কারেন্ট ফ্লো তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, রাইট? তাহলে আমি যদি একটা পয়েন্ট এখানে ডিফাইন করে দিই যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এটা কি বের করা সম্ভব? কোন কারেন্টের জন্য? এই আইসি কারেন্টের জন্য, রাইট? এটা কি বের করা সম্ভব? সম্ভব। এটার জন্য আমাদের অনেক ফর্মুলা আছে, যেমন বায়োট-সেভার্ট ল আছে, অ্যাম্পিয়ার সার্কিট ল আছে।
কিন্তু আই থিঙ্ক এটা বার্সাবেট ল দিয়ে খুব একটা ইফেক্টিভলি করা যাবে না, কজ এটা একটা ইনফিনিট ওয়্যার না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারের ল খুব ভালো করে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাম্পিয়ার বেসিক্যালি কি বলতেছিল, অর্থাৎ অ্যাম্পিয়ার বলতেছিল যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, অ্যাম্পিয়ারের ফর্মুলা ছিল আসলে বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু ক্লোজড কারেন্ট, যেটা মিউ নট আই সি, কোথায় অ্যাট এনি পয়েন্ট, এখানে যদি আমি বের করতে চাই। সো আমাকে একটা এরকম ক্লোজ পাথ নিতে হবে, তাই তো? লাইন ইন্টিগ্রাল, ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রালটা আসলে মিউ নট টাইমস অফ দ্য ক্লোজড কারেন্ট ইন দ্যাট লুপ। এটা ছিল আমাদের আইডিয়া। সো অ্যাম্পিয়ারের লটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে সেটা নিয়ে আসলে আমাদের এখানে পড়ার আমাদের উদ্দেশ্য না। আমরা আসলে অ্যাম্পিয়ারের লটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো, এইটা আমরা শিওর। ওকে, তার মানে যদি এই ক্লোজড লাইনের ভিতরে কোনো কারেন্ট না থাকে, তাহলে ওর আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, তাই তো? হ্যাঁ। এখন আমি যদি এইখানে একটা ম্যাগনেটিক কম্পাস রেখে দিই, যার একটা নিডেল, লেটস এটা হচ্ছে তার নিডেল, তাহলে এটা অবশ্যই ডিফ্লেক্ট করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকলে ডিফ্লেক্ট করাটা খুবই স্বাভাবিক, কারণ ম্যাগনেটিক কম্পাস ম্যাগনেটিক ফিল্ডের প্রতি সেন্সিটিভ। ওর কম্পাস, ওর নিডেলটা ইটসেলফ এ ম্যাগনেট। এখন আমার কথা হচ্ছে, ঠিক আছে ফাইন, এখন আমি এটাও বুঝতে পারলাম এইখানে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমাদের কাছে অ্যাম্পিয়ার সার্কিট ল আছে, অ্যাম্পিয়ারের ল আছে। অ্যান্ড ক্লোজ কারেন্ট কত, এটা তো দেখাই যাচ্ছে, আমাদের এখানে ক্লোজ কারেন্ট হচ্ছে আইসি। তো মিউ নট টাইমস আইসি দিয়ে আমরা আসলে বের করে ফেলতে পারবো ম্যাগনেটিক ফিল্ড কত, এগুলো আমাদের জানা আছে। ঠিক আছে, কিন্তু অ্যাম্পিয়ারের ল অনুযায়ী অ্যাম্পিয়ার যেটা বলতেছে, এইখানে কারেন্ট আছে তাই এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। কিন্তু আমি যদি একটা পয়েন্ট এইখানে ডিফাইন করি, এইখানে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে? দ্যাটস এ কোশ্চেন। তো অ্যাম্পিয়ার বলছে না, এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। কেন? অ্যাম্পিয়ারের লটাই তো এইভাবে দেওয়া হয়েছে। আমি যদি এইখানে একটা ক্লোজড পাথ ড্র করি, মাঝখানে তো কোনো ক্লোজড কারেন্ট নেই, কোনো কারেন্ট তো নাই, তাহলে এই এমটি স্পেসে কি ম্যাগনেটিক ফিল্ড থাকার কথা? লজিক্যালি তো থাকার কথা না, এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। সো এইখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, নট ইকুয়ালস টু জিরো। এইখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো, কারণ অ্যাম্পিয়ারের ল বলতেছে যে ক্লোজড কারেন্টের মিউ নট টাইমস ইকুয়াল হবে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন ইন্টিগ্রাল। এখান থেকে আমরা এখন ক্লোজ কারেন্টে যদি না থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, কারণ কারেন্টই আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না? ওকে ফাইন। এরপরে আমাদের পরবর্তীতে একজন সায়েন্টিস্ট আসলো, সেটা হচ্ছে কি ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কথা আমরা সবাই শুনেছি। তো ম্যাক্সওয়েল যেটা করলো যে এইখানে কম্পাস রাখছে, ডিফ্লেক্ট করছে, খুবই স্বাভাবিক, ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাক্সওয়েল এইখানেও একটা কম্পাস রেখে দেখলো যে এটাও ডিফ্লেক্ট করতেছে, নড়তেছে, কম্পাসের নিডেলটা নড়তেছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয় কিভাবে? এবং এইখানে ম্যাগনেটিক কম্পাস রাখলে যতটুকু ডিফ্লেক্ট করে, যতটুকু রোটেট করে, এখানে রাখলে ততটুকুই রোটেট করে। সো ইট মিনস এখানে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানে ততটুকুই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন ম্যাক্সওয়েল যখন এই বিষয়টা অবজার্ভ করেছে এবং এরকম একটা কনক্লুশন দিল যে না, এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন তো একটা গরমিল লেগে গেল যে কিভাবে কারেন্ট নাই, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হতে পারে? কারেন্ট ছাড়া ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হবে? এখানে তো ম্যাগনেটিক ফিল্ড নাই। ম্যাক্সওয়েল বলে অ্যাম্পিয়ারের ল ভুল। অ্যাম্পিয়ারের লটাকে সে ইনকনসিস্টেন্স বলে চালালো, যে এটা ইনকনসিস্টেন্ট কেন? কারণ এখানে এটা অ্যাপ্লাই করে আসলে ম্যাগনেটিক ফিল্ড বের করা যাবে না, কারণ সে ক্লোজড লাইনের ভিতরে এনক্লোজ যে কারেন্ট আছে সেটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করেছে, এখানে কোনো কারেন্ট নাই, বাট স্টিল এখানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে। তাহলে এটা কিভাবে করতেছে? এইটা নিয়ে পরবর্তীতে ম্যাক্সওয়েল অনেক রিসার্চ করেছে, করে সে একটা কনক্লুশনে এসেছে এবং খুব সুন্দর একটা কনক্লুশন দিয়েছে। ঠিক আছে, যেখান থেকে আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়া চলে আসে। ওকে, আচ্ছা, ম্যাক্সওয়েল কি বলছে সেটাতে যাওয়ার আগে আমরা আমাদের ডিফারেন্ট একটা টপিক নিয়ে একটু স্টাডি করবো, সেটা হচ্ছে ফ্যারাডেস ল। তো মাইকেল ফ্যারাডের নাম তো আমরা সবাই শুনেছি কম বেশি। তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা থিওরি ছিল। ফ্যারাডে বলতেছিল একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বা ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড কি তৈরি করতে পারে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, রাইট? বা ইএমএফ ইন্ডিউস করতে পারে। লেটস সে আমাদের এখানে একটা লুপ আছে, একটা ওয়্যার আছে। তো আমরা খুবই সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি। এটা আমাদের একটা বার ম্যাগনেট, সাউথ আর নর্থ দুইটা পোল আছে। তো আমি যদি এইটাকে ক্রমশ একবার এদিকে নেই, আবার এদিকে নেই, তাহলে এখান থেকে অবভিয়াসলি ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো নর্থ সাইড থেকে এভাবে বাইরের দিকে থাকে। তো এটাকে ক্রমশ এদিকে একবার নিয়ে যাবো, লুপের কাছে একবার পিছনে আনবো। তাহলে এইভাবে করে
আমি যদি বারবার এই ম্যাগনেটটাকে আনা নেওয়া করি, তাহলে এই লুপের ভিতর দিয়ে যে ফ্লাক্সগুলো যাচ্ছে এটা একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে। তার মানে এই লুপটা আসলে একটা পরিবর্তনশীল ফ্লাক্স বা ভ্যারিয়েবল ফ্লাক্সকে ফেস করতেছে, রাইট? তাহলে ওর ভিতরে বারবার ফ্লাক্সের চেঞ্জ আসতেছে। সো এই ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফ্লাক্স যেটা করবে, ওর ভিতরে একটা কারেন্ট ফ্লো তৈরি করতে পারে। এখানে লেঞ্জের রুলও কাজ করে। যখন নর্থ পোল সামনে আসে, কারেন্ট এমন ভাবে তৈরি হবে যেন নর্থকে সে অপোজ করতেছে, বিষয়টা এরকম। সো এগুলো একেবারেই ফান্ডামেন্টাল আইডিয়া ফিজিক্সের। তো আমরা এখানে ফ্যারাডের ল কেন স্টাডি করতেছি? এখান থেকে আমাদের শেখার উদ্দেশ্য এটাই যে আসলে একটা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েবল বি, এটা কি করতে পারে? ইএমএফ ইন্ডিউস করতে পারে। সো ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, এক কথায় ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। আমি শর্টে লিখলাম। তো এটা ছিল আসলে ফ্যারাডের ল এর আইডিয়া। ম্যাক্সওয়েল যেটা বলতেছে, অ্যাম্পিয়ারের ল অনুযায়ী এইখানে ম্যাগনেটিক ফিল্ড নাই থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি সে দেখলো কম্পাস রাখার পর কম্পাস ডিফ্লেক্ট করে এবং একই অ্যামাউন্টের ডিফ্লেক্ট করে যে যতটুকু এখানে সে করেছিল। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে, যেটা অ্যাম্পিয়ারের ল দিয়ে আমি ডিফাইন করতে পারতেছি না। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করলো কে? কারেন্ট নাই, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, বাট কারেন্ট না থাকা সত্ত্বেও এখানে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আসে? ম্যাক্সওয়েল যেটা বলতেছে, এইখানে আসলে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম কন্ডাকশন কারেন্টের জন্য তৈরি হয়নি, এখানে একটা ডিফারেন্ট ওয়েতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। সেটা কিভাবে? ফ্যারাডে বলতেছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বা ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। ম্যাক্সওয়েল পরবর্তীতে প্রুফ করে দেখালো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ঠিক একইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তার মানে ফ্যারাডের থিওরিটার উল্টা। ম্যাক্সওয়েল বলল ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। তার মানে এইখানে আসলে ম্যাগনেটিক ফিল্ডটা এই কারণে তৈরি হয়েছে, ডিরেক্ট কোনো কারেন্ট নাই, বাট এখানে একটা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড আছে, যে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। এই কারণে কম্পাসের নিডলটা ডিফ্লেক্ট করতেছিল। এটাকে অ্যাম্পিয়ারের ল দিয়ে ডিফাইন করা যাবে না, কারণ অ্যাম্পিয়ার ম্যাগনেটিক ফিল্ডের ওর যে ফর্মুলা দিছে সেটা পুরোপুরি কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। কারেন্ট জিরো হয়ে গেলে ওই ক্লোজ লাইনের ভিতরে যদি কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড কোনো পয়েন্টে থাকবে না। সো ম্যাক্সওয়েল পরবর্তীতে প্রমাণ করে দেখালো যে এইখানে আসলে কারেন্ট নাই, সত্যি প্র্যাকটিক্যালি এখানে কোনো কারেন্ট নাই, বাট স্টিল এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। সো এটা ডিফারেন্ট কোনো ওয়েতে জেনারেট হচ্ছে। এতদিন আমরা যেটা জানতাম শুধুমাত্র কারেন্টই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে, দ্যাট ইজ এ লিমিটেড আইডিয়া। সে একটা নতুন আইডিয়া দিল, এখানে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড আছে, এই জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে। ঠিক আছে? তো ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড আসলো কিভাবে? তো আমি এটা বোঝার জন্য আমি জাস্ট একটু ক্লিন করে নিই, ওকে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড কিভাবে হলো? যখন আমরা এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাতে ব্যাটারি কানেক্ট করেছিলাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর স্টেডি স্টেট অবস্থায় চলে যাবে। কেন? তখন আর কোনো চার্জের ফ্লো হবে না, সার্কিটে কোনো কারেন্টও থাকবে না, আইসির ভ্যালুটা জিরো হয়ে যাবে। বাট শুরুতে যতটুকু সময় পর্যন্ত চার্জ ফ্লো হচ্ছে, আমরা কিন্তু ততটুকু সময়ের জন্য এই পুরো ওভারঅল ডিসকাশনটা করতেছি। আজকের পুরো লেকচারটা ততটুকু সময়ের জন্য বেস করে হবে, অর্থাৎ যতটুকু সময় চার্জের ফ্লো হচ্ছে, কারেন্ট আছে সার্কিটে। এখন সব ইলেকট্রন কি একসাথে এখান থেকে এখানে চলে আসবে? সব ইলেকট্রন কি একসাথে চলে আসবে? গ্র্যাজুয়ালি আসবে, আস্তে আস্তে আসবে, তাই না? একসাথে চলে আসলে তো মূর্তির ভিতরে কারেন্ট ফ্লো অফ হয়ে গেল। বাট একটা একটা করে আসবে, একটা ইলেকট্রন আসলে এইভাবে করে করে আসবে, সিরিয়ালি আসতে থাকবে। এবং ইলেকট্রন আসার কারণে আমরা যেটা দেখছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই পাশটা পজিটিভ চার্জ হয়ে যায়, এই পাশটা নেগেটিভলি চার্জ হয়ে যায়। তার মানে শুরুতে কিছু ইলেকট্রন গেল বা কিছু চার্জের ফ্লো হলো, তো এই পাশটা শুরুতে নেগেটিভ হলো, এটা পজিটিভ হলো, রাইট? তো অবভিয়াসলি এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার কথা না? অবশ্যই হবে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এইভাবে দেখাতে পারি, রাইট? আচ্ছা, এরপর যেটা হচ্ছে আরো কিছু ইলেকট্রন সেখানে গেল, তাহলে আরো প্লাস হইলো, মাইনাস হইলো, তাহলে আরো ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালুটা কি আস্তে আস্তে বাড়বে, রাইট? যত চার্জের ফ্লো হচ্ছে, প্রত্যেকটা প্লেটে চার্জের অ্যামাউন্ট বাড়তেছে, একটা পজিটিভ চার্জ আর একটাতে নেগেটিভ চার্জ, বাট ইকুয়াল, কারণ যতটুকু চার্জ এখান থেকে বের হয় ততটুকু চার্জই কিন্তু আসলে এখানে গিয়ে রিচ করবে। ভ্যালু সেম, বাট একটা প্লাস একটা মাইনাস। এরপর আরো চার্জ গেল, এটা আরো পজিটিভ হয়ে গেল,
এটা আরো নেগেটিভ হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড আরো স্ট্রং হলো। এইভাবে করে এই পাশ থেকে যত চার্জ যাবে এই পাশটাও তত চার্জড হবে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, রাইট? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। কি করে? গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। বাট যখন স্টেডি স্টেটে চলে যাবে তখন কিন্তু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে রিচ করবে। বাট আমরা কিন্তু বারবারই বলছি একটু আগে যে আমরা ওই যতক্ষণ সময় পর্যন্ত চার্জার ফ্লো হয় ততক্ষণ সময়তেই আপাতত থাকবো। স্টেডি স্টেটে আমাদের কোনো কাজ নেই। ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে আইডিয়া পেতে হলে আমাকে এই সময়ের ভিতরে থাকতে হবে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজ করতেছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড যে ইনক্রিজ করতেছে, তাহলে তো ম্যাক্সওয়েল তো সেটাই বলতেছিল আমাকে যে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। তাহলে এখানে তো ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পেয়ে গেলাম ক্যাপাসিটর দুটো প্লেটের মাঝখানে। কেন? চার্জ যাচ্ছে ক্রমাগত এক পাশ থেকে আরেক পাশে, চার্জ যাচ্ছে এভাবে, ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, রাইট? ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস দিকে আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। আমরা গসের সূত্র থেকে এখানে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে অ্যাট এনি পয়েন্ট আমরা সেটা ডিফাইন করতে পারি ই ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সিগমাকে আমরা প্লেটের সারফেস চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো ম্যাক্সওয়েল এটাই বলতেছে যে আসলে এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রটাই আসলে ঠিক একইভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, ঠিক যেভাবে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। তাহলে এখান থেকে একটা নতুন আইডিয়া চলে আসে, ঠিক আছে? ওকে, ফাইন। এখন ম্যাক্সওয়েল এটা বলছে, ঠিক আছে, ভালো কথা। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে আসলে এই ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য, কিন্তু আমরা তো জানি আসলে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এইখানে কি কোনো কারেন্ট আছে? না। তাহলে একটা কারেন্টের তো একটা আইডিয়া থাকতে হবে, নাহলে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হবে? তো সেখান থেকে ম্যাক্সওয়েল বললো যে না, এইখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, বাট এটা কনভেনশনাল কারেন্টের মতো না যেটা সার্কিট দিয়ে চার্জের ফ্লোর কারণে তৈরি হয়েছে। এই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আমরা ধরে নিতে পারি যে ফ্লো হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি কোনো কারেন্ট এখানে আসলে নাই। বাট যেহেতু আমাদের এই ইনকনসিস্টেন্সিটাকে দূর করতে হবে, তাহলে আমরা একটা কারেন্টকে থিওরিটিক্যালি ডিফাইন করতে পারি যে এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা আসলে এখানে ম্যাগনেটিক ফিল্ডকে জেনারেট করতেছে। এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের সোর্সটা কি, কই থেকে জেনারেট হইলো? এই ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য জেনারেট হইলো। সো ডিসপ্লেসমেন্ট কারেন্টটা তৈরি হয় যখন ইলেকট্রিক ফিল্ড টাইম ভ্যারিং হয়, টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, সেইখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট জেনারেট হয়। এটা কনভেনশনাল কারেন্টের মতো না যে চার্জ ফ্লো হইতে হবে তখন কারেন্ট ফ্লো হবে। সো এইখানে কনভেনশনাল কারেন্টের আইডিয়ার সাথে ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াটা ডিফারেন্ট হয়ে যায়। সো প্র্যাকটিক্যালি চিন্তা করলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আসলে কোনো সার্কিটের ভিতর দিয়ে ফ্লো হয় না। আমি শুধুমাত্র অ্যাম্পিয়ার্স লতে ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়া ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো না। ম্যাক্সওয়েল একটু সংশোধন করে দিয়েছিল অ্যাম্পিয়ার সার্কিট লটাকে, তো এটাকে আমরা অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সার্কিট ল বলে চিন্তা করি, আমি বলে থাকি। সো এইটা আসলে আমরা একটু লাস্টের দিকে দেখবো আমাদের। তাহলে আমরা আসলে একটা কনক্লুশন আসলাম যে আসলে ফ্যারাডে যেভাবে বলছে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনশীল হলে ম্যাগনেটিক ফ্লাক্সও পরিবর্তনশীল, আর এই ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফ্লাক্স আসলে ইএমএফ ইন্ডিউস করতে পারে বা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। ম্যাক্সওয়েল বলছে ঠিক একইভাবে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডও একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। তো ঠিক একইভাবে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র মানে আসলে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফ্লাক্স, রাইট? তাহলে পরিবর্তনশীল তড়িৎ ফ্লাক্স চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, ইটস পসিবল। শুধুমাত্র যে আসলে চৌম্বক ক্ষেত্রটা একটা ডাইনামিক চার্জ বা কারেন্ট ফ্লো এর জন্য তৈরি হবে ডিরেক্ট, তা না। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এটা তৈরি করতে পারবো চারদিকে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে, আই মিন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারবে। তাহলে আমরা আসলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে যেটা শিখলাম, ম্যাক্সওয়েল আসলে বলছে যে কারেন্টই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড আসলে প্রডিউস করবে তা না, একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড বা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে একটা ভ্যাকিউম বা ফ্রি স্পেসের ভিতরে। তো এখন যেহেতু আমরা কনভেনশনালি জানতাম কারেন্ট আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেজন্য আসলে আমরা বলতে পারি যে যেহেতু ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, সো এখানে একটা কারেন্টকে ইন্ট্রোডিউস করে দিই, যে কারেন্ট আসলে আমি বলবো যে কনভেনশনাল আগে যে আইডিয়া ছিল সেই আইডিয়া দিয়ে আমি বলতে পারি যে আসলে এখানেও একটা কারেন্ট আছে, যে কারেন্টটা আসলে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে জেনারেট করতেছে। সো দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, সেটাই আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট। সো
এটা কিছুই না, এটা কনভেনশনাল কারেন্টের মতো চার্জের ফ্লো হওয়া লাগবে বিষয়টা তা না। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকতে হবে একটা ফ্রি স্পেসের ভিতর, তখন সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এখন ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কারেন্টের জন্য জেনারেট হয় আমরা আগে থেকে জানতাম, তো ম্যাক্সওয়েল বলল না এখানে তাহলে আমরা একটা কারেন্টকে ডিফাইন করে দিই যে আসলে এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা ডিফারেন্ট টাইপের কারেন্টের জন্য জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। সো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি আমরা তাহলে বলতে পারি সেটা হচ্ছে, লেট মি ক্লিয়ার দিস ফার্স্ট। এখানে কারেন্ট আসলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট হিসেবে ফ্লো হয়, আইডি। এটা কিন্তু আমাদের টিপিক্যাল কারেন্টের মতো না। তাহলে এখান থেকে আইসি কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক থেকে আইডি কারেন্ট ফ্লো হচ্ছে দুইটা প্লেটের মাঝখানে, এখান থেকে আবার আইসি কারেন্ট ফ্লো হচ্ছে। সো ওই যে কারেন্টের ডিসকন্টিনিউটির একটা কনফিউশন শুরুতে আমরা বলছিলাম তৈরি হচ্ছে, যে মাঝখানে তো এমটি স্পেস, কারেন্ট কিভাবে যায়? তাহলে এই মাঝখানে ডিরেক্ট কন্ট্যাক্ট না থাকলেও এখানে একটা কারেন্ট ফ্লো হয়, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বাট এটা কনভেনশনাল কারেন্টের মতো না যে চার্জের ফ্লো হওয়া লাগবে ডিরেক্ট তারের ভিতর দিয়ে, রেদার এটা জেনারেট হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য। ঠিক আছে, প্লেট টু প্লেট এই ফ্রি স্পেসের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা ক্রমাগত চেঞ্জ হতে থাকে যখন আমি ব্যাটারিটা কানেক্ট করি স্টেডি স্টেটে যাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, সো এই যে আইডি বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এইটাকে পরবর্তীতে ম্যাক্সওয়েল একটা ফর্মুলা দিয়েছে এটা বের করার, যেহেতু এটা পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ডের জন্য জেনারেট, অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে সে ফাইনালি এই ডাইমেনশন নিয়ে অনেক কিছু করে সে একটা ফর্মুলা বের করে নিয়ে আসছে। সেটা হচ্ছে, এইটার ফর্মুলা হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। সো ফাই ই হচ্ছে আসলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, যে আর যেহেতু ডি ফাই বাই ডিটি তাহলে কি বুঝবে, ফ্লাক্স চেঞ্জের রেট, তার মানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, কজ ইলেকট্রিক ফিল্ড আসলে ফ্লাক্সকেই রিপ্রেজেন্ট করে। সো ইলেকট্রিক ফিল্ড পরিবর্তনশীল মানে ফ্লাক্সটা পরিবর্তনশীল। আমরা তো দেখলাম একটু আগেই আমরা দেখলাম যে আসলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর ডেন্সিটি ক্রমাগত বাড়তে থাকে যত চার্জ এদিক থেকে সেদিকে পাস করে। ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি বাড়া মানে ফ্লাক্সও বাড়তেছে, সো ফ্লাক্সেরও চেঞ্জ আছে। সো পরবর্তীতে ম্যাক্সওয়েল এরকম একটা ফর্মুলা আসলে দিয়েছেন যে ডিসপ্লেসমেন্ট কারেন্টকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। এপসাইলন নট হচ্ছে আমাদের ইলেকট্রিক পারমিটিভিটি কনস্ট্যান্ট, তো এইটার সাথে আমরা ডি ফাই বাই ডিটি অর্থাৎ ফ্লাক্সের চেঞ্জের রেটটা, প্লেট টু প্লেট যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে এটার রেটটাকে মাল্টিপ্লাই করলে ডিসপ্লেসমেন্ট কারেন্টকে আমরা পাবো। বাট এটা কনভেনশনাল কারেন্টের মতো না, এটাকে জাস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে ওই ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এখানে জেনারেট হচ্ছে, তো এটা তো একটা কারেন্টের জন্যই জেনারেট হওয়ার কথা, ওই আইডিয়াটার সাথে জাস্ট একটা ম্যাচ রাখার জন্য, যে যেহেতু কারেন্টের মাধ্যমে তৈরি, তাহলে এখানেও একটা কারেন্ট আছে, যে কারেন্টটা আসলে চার্জের ফ্লোর জন্য না তৈরি হয়ে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য তৈরি হয়েছে, ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হয়েছে। এই কারেন্টটাই পরবর্তীতে আবার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে। এই জন্য আসলে আমরা আসলে এই ফ্রি স্পেসে কনভেনশনাল কারেন্ট না থাকা সত্ত্বেও আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, যেটার সোর্স আসলে ডাইনামিক চার্জ না, রেদার এটার সোর্স হচ্ছে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। ওকে, আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ভালো কথা, তাহলে আমাদের মাঝখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট এসে এই ক্যাপাসিটরের কারেন্ট ফ্লো এর একটা কন্টিনিউটি তৈরি করে দিল, যে এখন একটা ক্লোজ সার্কিট কিন্তু দেখা যাচ্ছে যেভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? মানে মানে প্রশ্নটা হচ্ছে কি, আইডির ভ্যালু কি আইসির সমান হয়? ভ্যালুটা মানে ওরা কিন্তু মানে ওদের আইডিয়া ডিফারেন্ট, বাট ভ্যালুটা কি সমান কিনা, তাইলে তো কারেন্টের ফ্লোটা পুরো সার্কিটে যদি সেম না হয় তাহলে তো কন্টিনিউটি এনে কোনো লাভ হলো না। যে এখান থেকে একটা ভ্যালুর কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে সে কারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে, তাহলে মাঝখানে এটা যদি কম বেশি হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে কি, এখানেও ডিসকন্টিনিউটি আসতেছে, কারণ ডিসকন্টিনিউটি আসতেছে জাস্ট বিকজ আমাদের তখন চিন্তা করতে হবে অন্য কোনো ব্রাঞ্চ টাঞ্চ ছিল কিনা যেদিকে কারেন্ট চলে গেছে, তাই এখানে কারেন্ট কমে যেতে পারে, বা অন্য কোনো ব্রাঞ্চ থেকে কারেন্ট আসতেছে কিনা। সো এই ধরনের তো কোনো মানে আইডিয়া এখানে নাই, রাইট? জাস্ট একটা সার্কিট আছে। তাহলে এই আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি আইসির ইকুয়াল কিনা, এইটা নিয়ে আমরা এখন একটু স্টাডি করব। তাহলে আমি সেখানে যাওয়ার আগে ফাইনালি আবার বলতেছি যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য তৈরি হয়, ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হয়, এবং এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট তৈরি করতেছে, এই কারেন্টটা পরবর্তীতে এই ফ্রি স্পেসে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। ঠিক আছে, তাহলে এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াটা আমাদের টিপিক্যালি আমরা কারেন্ট সম্পর্কে যা শিখেছি সেটার মতো না। টিপিক্যাল কারেন্টের আইডিয়াটা ছিল ডিউ টু ভোল্টেজ ডিফারেন্স আমাদের ইলেকট্রন ফ্লো হয়, বা এক কথায় চার্জের ফ্লো হয়, যার কারণে আসলে কারেন্ট ফ্লো হয় সার্কিটের ভিতরে। আর ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াটা হচ্ছে ফ্রি স্পেসে বা ভ্যাকিউমে একটা ভ্যারিয়েবল বা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আছে, সেইখানে একটা কারেন্ট
তৈরি হয়, যে কারেন্টটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বাট প্র্যাকটিক্যালি এটা কিন্তু কোনো তারের ভিতর দিয়ে ফ্লো হয় এরকম কিছুই না, জাস্ট একটা টার্মকে ইন্ট্রোডিউস করা হয়েছে কোন আইডিয়াটার মধ্যে ব্যালেন্স আনার জন্য, ওই যে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড আইসি তৈরি করতেছিল, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কোনো না কোনো কারেন্ট তৈরি করতেছে, তখন আইডিয়াটা দেওয়া হয়েছে না এখানে তাহলে একটা কারেন্টকে আমরা ডিফাইন করে দিই, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো যার যেটা তৈরি হচ্ছে পরিবর্তনশীল ইলেকট্রিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফিল্ডের কারণে। দ্যাটস ইট। সো এই ছিল আসলে আমাদের এখন পর্যন্ত যা শিখেছি তার একটা কনক্লুশন। সো আই থিঙ্ক ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াটা পাওয়া গেছে। সো যেখানে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ নাই সেখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে না, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে আসলে আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালুটা কন্ডাকশন কারেন্ট আইসি এটার ইকুয়াল হয় কিনা, কোনোভাবে কি এটা প্রুফ করা যায় কিনা। তো আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে একটু আগে যা দেখেছি সেটা গসের ল থেকে আসলে আসে, সিগমা বাই এপসাইলন নট। অ্যান্ড সিগমা কি ছিল? সিগমা ছিল আমাদের বেসিক্যালি ডিকিউ বাই ডিএ, সারফেস চার্জ ডেন্সিটি। তো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসতেছে, সিগমার ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, ডিকিউ বাই এপসাইলন নট ইন্টু ডিএ, রাইট। অ্যান্ড দেন আমরা কন্ডাকশন কারেন্টের ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে ডিকিউ বাই ডিটি। ওকে, আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে যেটা জানি সেটা ছিল আসলে ই ডিএ কস থিটা। থিটা ছিল ডিএ ভেক্টর মানে এরিয়া ভেক্টর এবং হচ্ছে ই এর ইন বিটুইন অ্যাঙ্গেল। সো আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ওদের ইন বিটুইন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো সেই ক্ষেত্রে আমাদের এটা সিম্পলি ই ডিএ থাকবে, কস 0 ডিগ্রির ভ্যালু 1। সো নাও ম্যাক্সওয়েল ডিসপ্লেসমেন্ট কারেন্টের যে এক্সপ্রেশন দিয়েছে সেটা ছিল এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। সো আমরা এখন ডি ফাই এর ভ্যালুটা রিপ্লেস করব ই ডিএ বাই ডিটি। দেন আমরা ই এর ভ্যালুটা বসিয়ে দিই, ই ছিল কি ডি কিউ বাই এপসাইলন নট ডিএ। সো এখানে ডিএ থাকবে আর নিচে থাকবে এপসাইলন নট ডিএ ডিটি। সো আমরা দেখতেছি এই অংশটুকু কেটে যাচ্ছে আর এটাও কেটে যাচ্ছে। তো সিম্পলি কি থাকলো ডি কিউ বাই ডিটি, হুইচ ইজ নাথিং বাট আইসি, কন্ডাকশন কারেন্ট। সো আমরা এখান থেকে আসলে দেখলাম ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু কন্ডাকশন কারেন্টের ভ্যালুর সমান, ওদের সিগনিফিকেন্সটা আলাদা, আইডিয়াটা আলাদা, বাট ভ্যালুটা সেম। এখান থেকে তাহলে আমি বলতে পারি যে আমাদের ডিসকন্টিনিউটির কোনো সুযোগ নেই, আমাদের পুরো সার্কিটে কারেন্টের একটা কন্টিনিউটি আছে, সেম কারেন্টে ফ্লো হচ্ছে দিক থেকে এই দিকে, বাট হয়তো মাঝখানের এমটি স্পেসে কারেন্টের আইডিয়াটা ডিফারেন্ট, ভ্যালুটা সেম, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ দ্য প্রুফ যে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু আমাদের কন্ডাকশন কারেন্টের ভ্যালুর সমানই হচ্ছে। ওকে, ফাইন। তাহলে আমরা আসলে ওভারঅল আজকে যা যা শিখলাম আমাদের এই লেকচারে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি ছিল, কিভাবে আসলে এই আইডিয়াটা আসছে, ম্যাক্সওয়েল কিভাবে আসলে প্রুফ করে দেখাইলো যে আসলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তো আমরা আসলে সে কিভাবে প্রুফ করছে সেই এক্সপেরিমেন্টে এত ডিটেলস আলোচনা করি না, আমরা জাস্ট ওর কনক্লুশন কি ছিল এক্সপেরিমেন্টে সেটা আসলে বললাম। এখন হচ্ছে অ্যাম্পিয়ারের ল দিয়ে তার মানে ম্যাগনেটিক ফিল্ড এমটি স্পেসে ডিফাইন করা যাচ্ছিল না, ম্যাক্সওয়েল পরবর্তীতে হচ্ছে দেখালো যে না এখানে তো ডিফারেন্ট ওয়েতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সো ওই ডিরেক্ট অ্যাম্পিয়ারের যে কনভেনশনাল এক্সপ্রেশন ছিল বা ল ছিল সেটা দিয়ে আমি আসলে ম্যাগনেটিক ফিল্ড সেখানে ডিফাইন করতে পারবো না। তো পরবর্তীতে যেটা হইলো ম্যাক্সওয়েল পরবর্তীতে অ্যাম্পিয়ারের সার্কিট লটা একটু চেঞ্জ করে দিছে, একটু মডিফাই করে দিছে এবং এটার নাম হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সার্কিট ল। অ্যাম্পিয়ারকে আসলে যেহেতু সে আসলে প্রথমে এটা ডিসকভার করছে ওর নামটা প্রথমে রাখা হয় জাস্ট রেসপেক্ট হিসাবে আর কি। তো সে বলতেছে যে মানে ম্যাক্সওয়েল এটাকে ডিফাইন করতেছে, এটা ঠিক আছে, বাট এখানে মিউ নট শুধু আইসি না দিয়ে এখন আইসি প্লাস আইডি দিতে হবে, দুইজনকে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের মডিফাইড ভার্সন অফ অ্যাম্পিয়ারস ল ফর ক্যাপাসিটর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে দুইটা কারেন্টের জন্য কি তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। আচ্ছা, আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখতে অনেকটা এরকম। তো এইখানে হচ্ছে আমাদের কারেন্ট আছে হচ্ছে আইসি, এখানে হচ্ছে আমাদের কারেন্ট আইডি। তো এই ক্লোজ পাথ নিয়ে যখন চিন্তা করবো যে আমি আসলে অ্যাম্পিয়ারের লটা অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের এই ক্লোজড লাইনের ভিতরে কারেন্ট আছে আইসি, তখন কিন্তু আইডির ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন ওকে 0 বসাইতে হবে। সো 0 বসালে তখন শুধুমাত্র ওই যে আগে যে অ্যাম্পিয়ারের ল ছিল এতটুকু মিউ নট ইন্টু আইসি সেটাই কিন্তু থাকতেছে। তো এখান থেকে কনফিউশন তৈরি হইতে পারে
যে আসলে কারেন্ট কি তাহলে দুইটা যোগ করে পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করবো যে কোনো পয়েন্টে? না, আসলে আমি যখন এই আমাদের ওয়্যারের পার্টটাতে থাকবো এমটি স্পেসে না থেকে, তখন কিন্তু আইডি জিরো, কারণ এখানে কোনো ডিসপ্লেসমেন্ট কারেন্ট নাই। তখন কিন্তু এক্সপ্রেশন ওই নর্মাল এক্সপ্রেশন আগে যা ছিল তাই থাকবে। সো কারেন্ট আইসি থাকতেছে, সো ম্যাগনেটিক ফিল্ড শুধু আইসির জন্য জেনারেট হচ্ছে। বাট যখন আমি এমটি স্পেসে চলে যাবো তখন আবার আইসি জিরো, এখানে কোনো কন্ডাকশন কারেন্ট নাই, কারণ ওয়্যার নেই, কন্ডাক্টর নেই, তাই কি কন্ডাকশন কারেন্ট নাই? তাহলে মাঝখানে আসলে আইডি আছে, তখন আবার আইসি জিরো, আইডি জিরো হবে না, ভ্যালু সেমই। তো এইখানে ম্যাগনেটিক ফিল্ড বের করার সময় এই অ্যাম্পিয়ারের লটা ইউজ করা যাবে, বাট সেখানে আইডি চিন্তা করতে হবে। ঠিক আছে, সো এখানে আমি যখন একটা লুপ নিব তখন আসলে আমাকে ক্লোজ কারেন্ট হিসেবে আইডিকে কনসিডার করতে হবে, আইসিটাকে জিরো ধরতে হবে। সো এইটা দিয়ে আসলে আমরা অ্যাম্পিয়ারের লর ইনকনসিস্টেন্সিটা দূর করতে পারি। ম্যাক্সওয়েল এইভাবে আসলে অ্যাম্পিয়ারের লটাকে পরবর্তীতে মডিফাই করেছে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু আইসি আর আইডির ভ্যালু সেম জানতেছি, তো আইসি আর আইডির ভ্যালু সেম হওয়াতে আসলে বলতে পারি যে দুই জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড সেম থাকবে। এই জন্য কিন্তু আমি শুরুতে বলতেছিলাম ম্যাগনেটিক কম্পাস কিন্তু দুই জায়গাতে সেম ডিফ্লেকশন দিচ্ছিল। ঠিক আছে, এখন লাস্টে আমরা কিছু কথা একটু বলি, একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে কিন্তু ক্যাপাসিটর যখন স্টেডি স্টেট কন্ডিশনে চলে যাবে তখন কিন্তু চার্জের ফ্লো হবে না, তখন কন্ডাকশন কারেন্টও থাকবে না, এবং ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু গেইন করে ফেলে। তো ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ থাকবে না, তাহলে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড না থাকলে তখন কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টও থাকবে না। অ্যান্ড তখন ক্যাপাসিটরের আশেপাশে ওয়্যারের চারদিকে বলি, মানে এদিকে বলি আর এদিকে বলি, যে কোনো জায়গাতে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, কারণ কন্ডাকশন কারেন্টও নাই, ডিসপ্লেসমেন্ট কারেন্টও নাই। সো কোনোভাবেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্যাপাসিটর যখন ফুললি চার্জড হয়ে গেল, চার্জের আর ফ্লো থাকবে না, তখন ওর আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, ডিসপ্লেসমেন্ট কারেন্টও নাই, কন্ডাকশন কারেন্টও নাই। ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে গেছে তাই ডিসপ্লেসমেন্ট কারেন্ট নেই, আর কন্ডাকশন কারেন্ট নেই কারণ চার্জের আর ফ্লো হচ্ছে না তাই কন্ডাকশন কারেন্টও নাই। সো এইটা আমাদের একটু মনে রাখতে হবে। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া ডিসপ্লেসমেন্ট কারেন্টের। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কোশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই টু অ্যান্সার দ্যাট। ওকে, থ্যাংক ইউ।